হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আলো। বন্ধুরা, একবার বিশ্বাস করে দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যাবতীয় যা কনসেপ্ট আছে আমরা ন্যাচারাল এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো। আর প্রত্যেকটা কনসেপ্ট তোমার বেস্ট ওয়েতে তুমি শিখবে, এইটুকু আমার প্রমিস। তুমি একবার মন দিয়ে দেখতে থাকো, দেখো তোমার ভালো লাগবে। দেখো, পড়াশোনা হচ্ছে একটা মহান জিনিস। প্রেম লাগে পড়াশোনা করার জন্য, কি লাগে? প্রেম লাগে। পড়াশোনা করতে গেলে একটা ভালোবাসা দরকার। ভালোবাসা হলো, তোমাদেরকে বোঝার কিছু নেই। ভালোবাসা মানে কি? যে জিনিস তোমার শান্তি মিলে, মানে যে জিনিস তুমি শান্তি পাবো। চলো একবার তোমরা ভিডিও দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজকে আমাদের চ্যাপ্টার নাম হলো, সেটা হলো আলো। আমরা আলো কিছু কিছু জিনিস আজকে খুব সুন্দরভাবে আলোচনা করবো। আলো হচ্ছে আলো। আলো মানে হচ্ছে ইংলিশে বলা হয় লাইট। কি বলে বলবো? লাইট। লাইট আলো। আলো ছাড়া সবকিছু কালো। আলো ছাড়া সবকিছু কালো। এই কথাটার মানে বুঝতে পারছো? বলতে যদি আলো না থাকে, ধর তুমি যখন সকালবেলায় ঘুম থেকে উঠো, সারা পাঁচটা তুমি খুব সুন্দরভাবে দেখতে পাবে। গাছের মধ্যে পাতাগুলো খুব সবুজ ভাবে ফুটছে, মানে দেখা যাচ্ছে। আর তার গাছের উপর একটা হলুদ রঙের ফুল ফুটেছে, সেই ফুলটাকেও তুমি খুব সুন্দরভাবে দেখতে যাবে। কিন্তু হঠাৎ করে ভাবো কালো মেঘে চারিদিকটা পুরো সূর্যটাকে পুরো খেয়ে দিবে, তাহলে সূর্যের আলো আর আসতে পারবে না পৃথিবীতে। আর সূর্যের আলো যদি পৃথিবীতে না আসতে পারে, চারিদিকটা কালো হয়ে যাবে, মানে অন্ধকার হয়ে যাবে। তারপরে এখান থেকে কি বুঝলাম? যে আমরা চারিপাশে যাবতীয় যা কিছু বস্তুকে দেখি না কেন, সবকে কার জন্য দেখি? আলোর জন্য দেখি। যদি আলো যদি না থাকে তো সব কালো হয়ে যাবে। বন্ধু, তুমি ভেবে দেখো, দেখো এইখানে অনেকগুলো বাল্ব আছে, একটা দুটো বাল্ব, তিনটে চারটে, চারটে বা তিনটে বাল্ব আছে। এই বাল্ব বন্ধ করতে দেখো বন্ধ করতে বন্ধ করে যে বন্ধ করে তুমি আমার কথা শুনতে পাচ্ছ? বোর্ড কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখো আলো আবার তুমি কি করতে পারছো না? দেখতে পাচ্ছ না। তার মানে এখান থেকে বুঝতে পারলাম আলো আমাদেরকে কি করতে সাহায্য করে? দেখতে সাহায্য করে। আর আলো একটা তরঙ্গ। চলো আমি প্রথমে আলোর ডেফিনেশন দিচ্ছি, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি যে আলোর মধ্যে কত কিছু লুকিয়ে আছে। প্রথমে আমাদের ডেফিনেশন। আলো সংজ্ঞা দেখো। আলো হলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা আমাদের চারিপাশে বস্তুকে দেখতে সাহায্য করে। দেখো বন্ধুরা, এখানে অনেক কিছু টার্ম লিখেছি, প্রত্যেকটা টার্মের মানে বোঝাচ্ছে না, প্রত্যেকটা কি তাৎপর্য আছে, প্রত্যেকটা আমি ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে বলা আছে আলো হলো এক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে এখানে একটা লিখেছি, বলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইংলিশে হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দেখো এটা হচ্ছে ইলেকট্রিক ওয়ার্ড জিনিস, আমরা তাও একটু জানার চেষ্টা করি। বলছে এর টাইম ভ্যালু ইলেকট্রিক ফিল্ড ক্যান প্রডিউস, এর টাইম ভ্যালু ম্যাগনেটিক ফিল্ড, মানে একটা ইলেকট্রিক ফিল্ড সময়ের সাথে যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে কি করবে? একটা চৌম্বক ফিল্ড তৈরি করবে, মানে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। যেমন ইলেকট্রিক ফিল্ডটা ভ্যারি করছে, সিমিলারলি চৌম্বক ফিল্ডটা ভ্যারি করবে। সিমিলারলি চৌম্বক ফিল্ড আবার কি করবে? ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে। আবার ইলেকট্রিক ফিল্ড কি ক্রিয়েট করবে? চৌম্বক ফিল্ড ক্রিয়েট করবে। এর ফলে দুজনের এই যে চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের ফলে একটা তরঙ্গের সৃষ্টি হবে। আর এটা কি বলা হচ্ছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবার তরঙ্গ মানে হচ্ছে ওয়েভ। মানে আমরা অনেক রকম এক্সাম্পল দেখে থাকি, তার মধ্যে আমরা সিম্পল এক্সাম্পল ওয়েভ মানে কি? দেখো দেখো বন্ধুরা, যখন আমরা একটা পুকুর আছে, আর তুমি একটা ঢিলাটা ফেলে দিচ্ছ। আচ্ছা উপর থেকে ঢিলাটা ফেললে কি হবে? এই যে এরকম ঢিলা হয়। আচ্ছা উপর থেকে ঢিলাটা ফেলে, এবারে আমরা অনেক এখানে অনেক কিছু ফিজিক্স লুকিয়ে আছে, তো আমরা এত টিপে যাবো না। আমরা খানিকটা জিনিস বোঝানোর জন্য আমি টার্মটা দিলাম। আচ্ছা যখন এই জিনিসটা, মানে তোমার মাথায় আমি পাথর ফেলছি,
যখন কাছ থেকে ফেলবে মানে এইটুকু হাইট থেকে ফেলবে, তোমার মাথায় কম লাগবে। আচ্ছা যদি ওই পাথরটাকে আমি আরো উপরে তুলতাম দিয়ে তোমার মাথায় ফেলতাম, তাহলে তোমার আরো বেশি লাগবে। তাহলে এই দুটোর ক্ষেত্রে কি এমন ঘটনা হলো যে একটাতে বেশি লাগছে আর একটাতে কম লাগছে? তো এর সিম্পল যে কারণ, দেখো যখন বস্তুটাকে আমি উপর দিকে তুলি, আচ্ছা উপর দিকে তুলছি মানে কার বিরুদ্ধে তুলছি? পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে তুলছি। মানে উপর দিকে যত তুলবো এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি তত বেশি হবে। এই জন্য তোমার মাথায় যখন পড়বে তোমার বেশি লাগবে, তখন এর বুধ শক্তি বেড়ে যাবে। তো সিমিলারলি দেখো বন্ধুরা, মনে করো একটা পাথরটা আমি উপর থেকে ফেলছি, আচ্ছা উপর দিকে পড়লো মানে এর মধ্যে কি এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা যে পড়বে তার মানে কি এনার্জি দেবে, কাইনেটিক এনার্জি। আর এখানে আমরা তো ছোটবেলা থেকে খেলি, উপরে একটা ঢিলা পড়ে এই গোল গোল সিস্টেম, কি কি সিস্টেম, গোল গোল। আচ্ছা গোল গোল একটা সিস্টেম না, অনেকগুলো গোল গোল সিস্টেম হয় না, একটা সিস্টেম অনেকগুলো হয়। প্রথমে একটা গোল সিস্টেম, তারপরে তারপরে একটা গোল থেকে এইভাবে পরের গোলটা সিস্টেম, তারপর থেকে তারপরটা সিস্টেম। তার মানে বলতে পারি এখানে একটা দেখো পোটেনশিয়াল এনার্জি ছিল, এখানে কি এনার্জি তো কাইনেটিক এনার্জি। এর ফলে কি হলো, এই গোল 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 সিস্টেম, আর এই গোল গোল করে কি বলেছে তরঙ্গ, তরঙ্গ কি করতে পারে, এনার্জিকে ক্যারি করতে পারে। তরঙ্গগুলো এনার্জিকে ক্যারি করতে পারে। আশা করছি বুঝতে পেরেছি তোমরা সবাই। আমরা তরঙ্গ মানে কি বুঝলাম, যে কি করতে পারে, এনার্জিকে ক্যারি করতে পারে। লাইট একটা কি হলো বলো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, মানে যেটা কিছু কিছু সৃষ্টি হয়। মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে বলো, ইলেকট্রিক ফিল্ড যদি চেঞ্জ হয় সঙ্গে সঙ্গে তাহলে এখানে সিস্টেম ম্যাগনেটিক সিস্টেম, আবার ম্যাগনেটিক সিস্টেম হবে, ইলেকট্রিক ফিল্ড সিস্টেম হবে, আবার ইলেকট্রিক ফিল্ড সিস্টেম হবে, ম্যাগনেটিক সিস্টেম হবে। এই হবে কি হলো, ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের সিস্টেম হবে। ওয়েভ মানে কি, যেটা এনার্জি কি করে, ক্যারি করে। তার মানে লাইট যেটা আসছে তার চুম্বকীয় তরঙ্গ, তার মানে এর মধ্যে কি এনার্জি আছে যা আমাদের চারিপাশের বস্তুকে দেখতে সাহায্য করে। এই পয়েন্টটা হচ্ছে তোমাকে বোঝালাম লাইটের জন্য। যদি লাইট না থাকতো তাহলে আমরা কোনো বস্তুকে দেখতে পেতাম না। মানে চারিপাশে আমরা যে কোনো বস্তু কার জন্য দেখতে হবে বলো, আলো। আশা করছি তোমাদের ডেফিনেশন বুঝতে কোনো অসুবিধা নেই। তার মানে এখানে আমি আলাদা দেখছি, তাহলে আলো কাকে বলে, লাইট ইজ অ্যান ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ which can help us to see objects in our surrounding. আলো হলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যা আমাদের চারিপাশের বস্তু কি করে বলো, দেখতে সাহায্য করে। দেখো আমরা কিছু বাস্তব উদাহরণ দেখবো, তারপর লাইট আচরণ খেয়াল করবে। মনে করো বন্ধুরা, তুমি যখন কোনো জায়গায় যাবে, তোমার ড্রেস বেস দেখে মানুষ কি করে, অনেকে জাজমেন্ট করে, কিন্তু তোমার ভিতরে ক্যারেক্টার অন্যরকম হতে পারে। তো সিমিলারলি লাইট আমরা পরিবেশ অনেক রকম ক্যারেক্টার দেখি। কেমন ক্যারেক্টার দেখি, যেমন লাইট হয়ে অনেক রকম ঘটনা তুমি চাইলে আরামসে লক্ষ্য করতে পারবে। যেমন আমরা অনেক রকম উদাহরণ দেখে থাকি, আমরা তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। মনে করো তোমরা এটা একটা আয়না আছে, এটা কি বলো, এবং আমাদের বাঙালি ভাষায় এটাকে আয়না বলে, আর ইংলিশে বলে এটাকে প্লেন ভিডিও। কি বলে তোমরা, প্লেন ভিডিও। প্লেন মানে হচ্ছে সমতল, আর ভিডিও মানে হচ্ছে দর্পণ। আমরা এটা বাংলা ভাষায় কি বলবো, আয়না। আয়না মানে বুঝতে পারছো, তোমার বাড়িতে যে আয়না থাকে, তুমি এবারে তুমি কলেজ বা এসে যাবে, বান্ধবীর সাথে দেখা করতে কি করো, চুল টুল ভালো করে বাজে নাও, স্টাইল করে দাও, এতো ঘুরি করে নাও। তো তুমি যখন আয়না দিকে তাকাবে, এটা তুমি, যদিও তুমি নয়, এরকম তুমি দেখতে পাবো দেখছো অনেক হ্যান্ডসাম। তো তুমি যখন আয়না দিকে তাকাবে, তো তোমার আয়নার ভিতরে তোমার মতো একটা লোক সৃষ্টি হয়েছে। কিন্তু এই দুটো লোকের মধ্যে পার্থক্য আছে। এই লোকটাকে তুমি ছুতে পারবে, আর এই লোকটাকে দেখতে পারবে। তার মানে এখান থেকে বুঝতে পারলাম, যদি তোমার ঘরে আয়না আছে কিন্তু লাইটটা অফ করতে হবে। আচ্ছা লাইটটা অফ করে দিয়ে তুমি মুখে আয়না দেখছো, তুমি তুমি নিজেকে দেখতে পাবে, আর দেখতে হবে না। তার মানে কি বলতে, আলো ছাড়া দেখতে পাবে না। তার মানে বলতে এই যে ঘটনাটা ঘটছে কার জন্য ঘটছে, আলোর জন্য ঘটছে। তার মানে আমি যে আমার নিজের ছবি আয়নার ভিতরে দেখতে পাচ্ছি, এটা কার জন্য দেখতে পাচ্ছি বলো, আলোর জন্য। এই ঘটনাটা কার জন্য ঘটছে শুনতে, আলোর জন্য। দেখো বন্ধুরা, আমি তোমাকে বেসিক টু অ্যাডভান্স লেভেলে নিয়ে জাস্ট শুনতে, আলো জন্য। তার মানে আয়নার নিজেকে দেখতে পাই কার জন্য, আলোর জন্য। আমরা আলো দেখি, মনে করো দেখবে এটা একটা বিরাট সুন্দর উদাহরণ হয়। মনে করো এটা একটা পুকুর আছে, পুকুর মনে বুঝতে পারছো, যেগুলো গ্রামের মধ্যে শহর সব জায়গাতে ইংলিশে মল বলো, এটাকে বললো পুকুর। দেখো আর পুকুরের মাছ অনেক রকমের, একটা মাছ আছে, আর তুমি এইখান থেকে মাছটাকে দেখছো পুকুরের পাড় থেকে। আচ্ছা এই যে মাছটাকে তুমি দেখছো,
ওই মাছটাকে তুমি সত্যিকারেই দেখছো না এর অন্য কিছু দেখছো? এই কেমন কোশ্চেন হলো, স্যার আমি ওটাকে মাছই দেখছি। না দেখো বন্ধুরা, এটাকে বুঝতে হবে যে ওটাকে তুমি অ্যাকচুয়ালি মাছ দেখছো না, মাছের ছবি দেখছো। না স্যার এই কেমন না ওপর থেকে মাছ দেখছো, যে মাছটা অনেক খেলছে। দেখো বন্ধুরা, ওই যে সত্যিকারের মাছটা খেলছে তুমি ওই সত্যিকারের মাছটাকে দেখছো না। ওই তুমি যেমন আয়নায় একটা নিজের ছবি দেখছিলে, সিমিলার তুমি ওই উপর থেকে ওই মাছের ছবিটা দেখছো, অ্যাকচুয়ালি মাছকে দেখতে পাচ্ছ না। তাহলে এটাও কার জন্য হচ্ছে? আলোর জন্য হচ্ছে। এই ঘটনাটাকে বোঝাতে জন্য আমি তোমাদের কাছে সিম্পল উদাহরণ নিয়েছি। সিম্পল উদাহরণ কি? মনে করো বন্ধুরা, দেখবে আমরা তো ছোটবেলা থেকে আমরা যখন ক্লাসে আমরা পয়সা থেকে দেখবে অনেকে মনে করো এটা গ্লাস আছে একটা, এটা কি বললাম, এটা গ্লাস আছে, আর এখানে ধরো জল ভরা নেই, জল ভরা নেই। আচ্ছা জল যদি ভরা না থাকে তাহলে এই দেখো এখানে একটা 1 টাকা পয়সা ফেলতেছে, আর এইটুকু ডিসটেন্স এইচ মনে করো। এবার তুমি এখান থেকে দেখছো চোখ দিয়ে তোমার পয়সা এখান থেকে ধরো এই গ্লাস আর এখানে ডিসটেন্স কত ডিসটেন্স দেখবে? এইচ ডিসটেন্সে দেখবে। এবার আমি কি করলাম, এই গ্লাসটাই খানিকটা জল দিয়ে দিলাম, জল দিয়ে ভর্তি করে দিলাম। এবার জল দিয়ে যে পয়সাটা কিন্তু ফেলে দিয়ে যান, এই গ্লাসটাকে উচ্চতা এইচ আছে, তাহলে পয়সা কিন্তু ভারী বস্তু, এই জন্য তোমার নিচে চলে যাবে। আর তুমি যখন চোখ দিয়ে দেখবে, দেখো এই ক্ষেত্রে পয়সাকে তুমি যখন এখান থেকে এইচ ডিসটেন্সে দেখছিলে বা এখানে এইচ ডিসটেন্সে দেখবে না, আমরা খেয়াল করে দেখি যে অ্যাকচুয়ালি কি হয়, পয়সাটা হালকা করে উপরের দিকে উঠে যায়, মানে পয়সাটা এখান থেকে। তার মানে এই নয় যে এই পয়সাটা উপরে উঠে গেছে, ওই পয়সাটা নিচেই আছে, ওই পয়সাটা উপরে একদম নিচে আছে, কিন্তু তার মানে আমরা ওই পয়সাটা কোনো ছবি দেখছি। কারণ এই যে উপরে তুমি মাছটা খেয়াল করছো যে মাছটা সাঁতার কাটছে, তাহলে মাছটা এই জায়গায় নেই, মাছটা খানিকটা নিচে আছে, তাহলে এই ছবিকে তুমি সাঁতার কাটলে দেখতে। তাহলে পরিবেশে আমরা যা কিছু দেখি, আমরা কিন্তু সত্যিকারের কোনো কিছুই দেখি না, আমরা সব কি দেখি কোনো না কিছু ফর্মের মধ্যে আটকে। তুমি কি করে বলবে? তো তুমি তোমার রাস্তার মধ্যে তুমি কাউকে দেখছো, আচ্ছা রাস্তার মধ্যে যে তুমি কাউকে দেখছো, কিন্তু তোমার একজন বন্ধু তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি একে দেখছো, আচ্ছা তুমি কি ওকেই দেখছো? না বন্ধুরা, এখন দেখো বাতাসের মানে বাতাস আছে, বাতাস মানে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল আছে, এরকম ঘটনা ঘটে যাবে। বাতাস আছে মানে সামান্য তো আলোর ঘটনা ঘটে যাবে। এটাও কার জন্য হচ্ছে? এটাও কার জন্য হচ্ছে? আলোর জন্য। এটাও কার জন্য হচ্ছে? আলোর জন্য। এটাও আলোর জন্য। এবারে আমরা আরেকটা উদাহরণ দেখবো, দেখবে ছোটবেলা থেকে পড়ে আসছি, বুঝলে কালো কাপড়। কালো কাপড় মানে হচ্ছে কালো অবজেক্ট, কালো কাপড় মনে করুন এটা একটা কালো কাপড়। দেখো যে কালো কাপড় যে চেক করে দেখবে, এখানে একটা লাইট, লাইট লাইট আলো আসছে, আলো আসছে দেখবে এখানে সব অন্ধকারই আছে, এখানে কি আছে? অন্ধকারই আছে। বাট একটু আগে আমরা ডেফিনেশনে লিখেছি যে আমাদের চারপাশে কোনো বস্তুকে দেখতে পাই, কার জন্য দেখতে পাই? আলোর জন্য দেখতে পাই। এবার তোমার যে কোশ্চেন হলো, তাহলে এখানে যে আলো পড়ছে, ধরো তুমি নিজেই মারছো যে এখানে আলো পড়ছে, এই এই জায়গায় তুমি একটা ধরো এখানে প্রজাপতি বুঝতে, তুমি প্রজাপতি থেকে দেখা যায় তোমার আলো, আর প্রজাপতিটা বিরাট ভালো ইউর বিরাট বিরাট ভালো। দেখো আগের আলো শোষণ করার ক্ষমতা আমি বলতে গেলে না, এই যে তুমি আইনে সেখানে দেখতে পাচ্ছ তার দেখতে আলোর জন্য, আচ্ছা এখানে প্রায় দেখতে পাচ্ছ আলোর জন্য, বাট এখানে প্রজাপতি বসে আছে কারণ তুমি দেখতে পাচ্ছ না, এখানে লাইট আসছে, তার মানে আমি কি করতে চাই না, মনে করি তুমি একটা কোনো মেলা ঘুরতে গেছো, মেলা ঘুরতে গেছো তোমার বন্ধুর সাথে ঘুরতে গেছো, একটা জায়গায় ফুচকার দোকান আছে, তোমার বন্ধুরা তুমি সব ফুচকা খাচ্ছ, ধরে নাও 200 টাকা বিল হয়েছে, কত টাকা বিল হয়েছে বলো? 200 টাকা বিল হয়েছে। এবার তুমি 1 টাকাও তুলে নাও, তুমি কিছুই দিলে না, কিন্তু তুমি ফুচকা দিলে, তুমি কিছুই দিলে না, কিন্তু ফুচকা খেলে 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 তো শুনে দেবে, তারপরে তোমার মধ্যে টাকা নেই, তোমাদের টাকা নেই, তুমি শোষণ করবে, কিন্তু টাকাটা কে তোমার? না আমি তোমার না, আমরা এটা ভেবে রেখে যাচ্ছি শোষণ হয়ে গেছে না, তুমি টাকাটা শোষণ করে রেখেছো। তো সিমিলারলি এখানে আলো আসছে, এই যে আলোটা আসছে, এই কালো অবজেক্টগুলো আসছে না, খেয়ে নিয়েছে, তুমি খেয়ে নিয়েছি, ওইখানে খেতে পারছো না, এখানে খেতে পারছো না, এই যে তুমি এই অবজেক্টগুলোকে দেখতে পাচ্ছ, বাট এই কালো রংটা এখানে এখানে কি আলোটাকে খেয়ে নিয়েছে, মানে খেয়ে নিয়েছে মানে কি গিলে ফেলেছে, মানে ওইখান থেকে আলো আর আমার চোখে আসবে না।
এইটাও কোনো আলোর ঘটনা হচ্ছে, এটাও কারণ হচ্ছে, এটাও আলোর ঘটনা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা এখানে অনেক কিছু পড়লাম, আমাদের এটার মধ্যে কি বললাম, আলো সম্বন্ধে পড়লাম। আলোর যে একটা ওয়েভ সেটা পড়লাম, কেমন ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সেটা পড়লাম। আর এই যে তরঙ্গ আমার এনার্জি ক্যারি করতে পারে সেটা উদাহরণের মাধ্যমে বোঝানো। তারপরে আমরা আলোর বিভিন্ন রকম ঘটনা দেখলাম। এক নম্বর ঘটনা কি দেখলাম, আয়নার ঘটনা। দুই নম্বর ঘটনা কি দেখলাম, পুকুরের ঘটনা। তিন নম্বর ঘটনা কি দেখলাম, কালো কাপড়ের ঘটনা। তো বন্ধুরা, এই যে এক নম্বর ঘটনার উদাহরণ নিয়েছি, এটাকে বলা হয় আলোর প্রতিফলন। আলো প্রতিফলন, তাহলে তোমাকে যদি কেউ তোমাকে কোশ্চেন করে যে আয়নায় তুমি যে নিজের ছবি দেখতে পাও, এটা কিসের জন্য হয়? আলোর প্রতিফলন। এবারে আলোর প্রতিফলন কথা শুনে তোমার মাথা খারাপ হলো যে আলোর প্রতিফলন মানে কি? দেখো বন্ধু, একটা জিনিস তুমি ধরো, আম গাছে যদি আম ধরে, ওটা কি বলবে? আমি বলবো, তুমি বলবে কেন এর নাম আম হলো কেন? তো ওটা বড় কথা নয়, তুমি কি নামে জানো এটা বলো। ওই যে জানো যে না আম এরকম খেতে হয়, তোমাকে যদি আমি চোখ খালি চোখ মানে চোখ বন্ধ করে খাই দিবে, তুমি যে আমের টেস্ট তুমি না দেখি বলবে এটা আম, মানে ওই টেস্টটা দেখি বলবে, তাহলে এটা আগে থেকে একটা নাম দেওয়া হয় গেছে, কিন্তু আমের টেস্ট তো সে আমের মধ্যে হবে না। তুমি যদি আমকে পটল বলে দাও, তো কাঁঠাল বলে দাও, আমের টেস্ট কি কাঁঠালের মতো হবে না? তো সিমিলারলি আমি ওকে নাম দিয়ে দিচ্ছি আলাদা পাবো, আলাদা পাবো, ওই নামের পিছনে একই টেস্ট পাবো। সিমিলারলি এই যে আলোর প্রতিফলন, এখানে একটা আলোর কোনো একটা সুন্দর ঘটনা ঘটবে, আর ওই ঘটনাটাকে আমরা বুঝি বলে দেবো, তাহলে ওটাকে নাম দিয়ে দেবো আলোর প্রতিফলন। তার মানে একটা ডেফিনেশন, সংজ্ঞাকে যদি পড়তে হয়, এর পেছনে যে কি ফিনোমেনা বা ঘটনা ঘটছে ওটা আমাকে ভালো করে জানতে হবে, এই বাংলা ভাষায় সুন্দরভাবে লিখে দিতে হবে। তার মানে ফিজিক্স মানে কি বুঝি? ফিজিক্স মানে আমরা এই উপরে বুঝলাম যে আমার চারিপাশে যেসব ঘটনাগুলো ঘটছে ওইগুলোর যে এক্সপ্লেনেশন, ওইগুলোর যে লজিক্যাল এক্সপ্লেনেশন, ওইগুলো দেওয়া হচ্ছে ফিজিক্স। মানে ফিজিক্স মানে কি, তোমার চারিপাশে যে বাস্তবটা ওটাই ফিজিক্স। তোমার আকাশ বাতাস মহাকাশ জমি যা কিছু আছে আমরা কি করি, ফিজিক্সের কনসেপ্টের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করি। তার মানে এই নয় যে ওই আলোচনাটা 100% অ্যাকুরেট, মানে লজিক্যালি দেওয়ার কি করি বলার চেষ্টা। চলো বলবো, তাহলে আমরা যে আয়নায় যে ছবি দেখতে পাই, তাহলে আয়নায় ছবি কার জন্য দেখতে পাবো? আলোর প্রতিফলনের জন্য। আর বাকি যে ঘটনাটা দিয়েছি এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। এটাকে কি বলা হয় বলো? আলোর প্রতিসরণ। আর তিন নম্বর আলোর প্রতিসরণ বুঝতে পেরেছি, এগুলো আমরা নেক্সট টপিকে আলোচনা করবো। আর তিন নম্বর যে ঘটনাটাকে বলা হয় সেটা হচ্ছে আলোর শোষণ। শোষণ মানে বুঝতে পারছি বন্ধুরা, যেমন ধরো তুমি একটা সময় পড়াশোনা করতে, পড়াশোনায় তোমার মন লাগে, কিন্তু হঠাৎ করে তোমার আনন্দ করতে ভালোবাসো, ক্রিকেট খেলতে ভালোবাসো, তা তুমি পড়াশোনাটা কি করলে? ঘাট থেকে ঝেড়ে ক্রিকেট খেললে। আর ঝেড়ে যখন ক্রিকেট খেলে মানে ওই ক্রিকেট খেলাটা তোমার পড়াশোনাকে কি করলো? শোষণ করলো। এই জন্য পড়াশোনা তোমার ঘাটতি হয়ে গেল। তা শোষণ মানে কি? শোষিত হয়ে যাও, আমরা শেষ হয়ে যাবো। তাহলে আমরা আলোর কয় ধরনের ঘটনা পেলাম? তিন ধরনের ঘটনা পেলাম। এক নম্বর ঘটনা হচ্ছে আলোর প্রতিফলন, মানে আয়নায় যে আমি কোনো বস্তু ছবি দেখতে পাই কার জন্য দেখতে পাই? আলোর প্রতিফলনের জন্য। দুই নম্বর যে ঘটনা হচ্ছে সেটা আলোর প্রতিসরণ। আর তিন নম্বর যেটা ঘটনা আলোর শোষণ। তাহলে আমাদের আজকের যে টপিকের আলোচনা থাকবে সেটা হচ্ছে আলোর প্রতিফলন। চলো আমরা আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করি। আজকের ক্লাসে আমরা এইটুকু আলোচনা করি, নেক্সট ক্লাসে আমরা আলোর প্রতিফলন সম্বন্ধে বিভিন্ন টাইপের ইকুয়েশন করবো। পুরো এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পর মানে কোন চ্যাপ্টারে যাবো? আলোর প্রতিসরণে যাবো, এবং প্রত্যেকটা কনসেপ্ট তোমার বুঝতে বিরাট সুবিধা হবে। আবার বলছি বন্ধুরা, আমরা প্রথম থেকে কি বললাম? আলো হলো একটা চুম্বকীয় তরঙ্গ যা আমাদের চারিপাশের বস্তুকে দেখতে সাহায্য করে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে কি? যেটা একটা ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র পরিবর্তনের জন্য একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড পাবো, চুম্বক ক্ষেত্র পাবো। আবার ওই ম্যাগনেটিক ফিল্ড যদি ভ্যারি করে আবার ইলেকট্রিক ফিল্ড পাবো, আবার ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করলে ম্যাগনেটিক ফিল্ড পাবো। এই দুয়ের ফলে যে একটা তরঙ্গ সৃষ্টি হয় এটাকে কি বলে বলো? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে আলো একটা তড়িৎ চুম্বকীয়। আর আমরা খেয়াল করে দেখি যে আলোচনা সব বস্তু কালো থাকবে, কোনো কিছুকে দেখতে পাবো না, এই জন্য বললাম যে আমাদের দেখতে সাহায্য করে। আর আলোর কয়টা দিকে ঘটনা ঘটে? একটা হচ্ছে আলোর প্রতিফলন, একটা কি বললাম হলো আলোর প্রতিসরণ, আর একটা কি বললাম হলো আলোর। আজকে আমাদের যে টপিকের আলোচনা হবে সেটা হবে আলোর প্রতিফলন। চলো আলোচনা করা যাক তাহলে আলোর প্রতিফলন। জানে কবি
कैसी है जिंदगानी जिंदगानी हमारी अधूरी कहानी ভেবে দেখে যদি তারা বদল শুনবে তারা বদলে তুমি আর যাই হবে সুরে সুরে তারে দৌড়তে পড়লে মরবে বিনা পাখির পা চলো তাহলে আজকে আমাদের আলোচনা করা যাক আলো বলো আলো প্রতিফলন reflection of light reflection of light দেখো বন্ধুরা আমরা আয়নার ঘটনাটাকে ভালো করে বুঝবো দিয়ে আমরা কি বলবো আলো ডেফিনেশন আলো প্রতিফলনের সংজ্ঞা মনে করো বন্ধুরা এটা একটা আয়না ছিল দেখো অনেক কিছু জানা আছে একটা ডায়াগ্রামের মধ্যে অনেক কিছু নিজের মুখস্থ করতে হবে না এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি আর যেটা বোঝাবো তোমার লাইফ টাইম পুরো লাইফ টাইম দেখো মনে করো এটা শক্ত মাটি আর এখানে একটা রাবারের বল আছে আচ্ছা রাবারের বলটাকে তুমি ছেড়ে দিও এখানে দক্ষ আবার বন্ধ করে তোমরা বলতে কি জানো যে পথে ছেড়েছিলাম সেই পথে উঠে গেছে আচ্ছা এই বলটাকে যদি হালকা করে এইভাবে অ্যাঙ্গেল করতে হবে এইভাবে হালকা করে অ্যাঙ্গেল করতে হবে তোমার ছোটবেলায় ছিল আমরা নিজেরাও করেছি এইভাবে অ্যাঙ্গেল করতে হবে এখানে দক্ষ এইভাবে অ্যাঙ্গেল করতে হবে তাহলে এইটা এইভাবে এলো আর এইভাবে এটা সেম হচ্ছে এইভাবে এলো আর এইভাবে ক্লিয়ার তাহলে আমি বলতে কি চাইলাম যদি আলোকে আমি ছোট ছোট কণা ধরতাম মানে খুবই পয়েন্ট ধরতাম খুবই ছোট ছোট কণা ধরো এখানে একটা বুঝতাম এখানে সোর্স 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 মানে হচ্ছে উৎস উৎস মানে যে দেবে যে কিছু দেবে যে কিছু দেবে তাকে উৎস বলে বোঝাচ্ছে তাকে উৎস দেখো যেমন আমরা কাজ চালিয়ে ঘুরে আমরা সূর্যের চালিয়ে ঘুরে বলবো এটা সূর্য এটা সান আর এটা হচ্ছে পৃথিবী পৃথিবী আর আমরা যখন সূর্যের আলো করতে আসে ওটা পৃথিবীটা আছে তাহলে এই যে সান কাকে আলো দিচ্ছে পৃথিবীকে আলো দিচ্ছে তাহলে এখানে সান হবে সোর্স সোর্স ধরো কোনো একটা সোর্স আছে যেখান থেকে লাইট আসে লাইট এইভাবে বলতে দুম দুম করে লাইট পড়ে তুমি বলো বলতে দেখো তাহলে এখানে পড়বে আরে লাইট কোথা থেকে পড়ে তাহলে বলের মতো সেটা বল বলের মতো সেম এদিকে বেরিয়ে যাবে এদিকে বেরিয়ে যাবে তাহলে এটা এলো আর এটা বেরিয়ে গেল এটা এলো আর এটা গেল এটা গেল দেখো বলতে দেখো আর তুমি নিজে উদাহরণ নেন এটা ধরো যদি এইভাবে আসো এইভাবে আসো এইভাবে আসো এইভাবে আসো এইভাবে যেত এইটা গেল আর এটা গেল দেখো তার মানে এখানে এটা এলো আর এটা গেল এবার আমি বলতে কি চাইলাম তাহলে যদি আমার এই বলটা যদি আমার হাতে থাকতো আচ্ছা বলটাকে যদি ছেড়ে দাও মানে কোনো আমার হাতটা একটা মাধ্যম আচ্ছা বলটা এইভাবে পড়তো আবার দক্ষে আমার কোথায় এলো হাতে চলে এলো মানে যেখান থেকে ছেড়েছিলাম সেখানে এলো বল তার জন্য আরেকটা অন্য জায়গায় যেতে দক্ষে তো আমি কি বললাম বলটা এই এক মাধ্যম থেকে মাটিতে দক্ষ হলো মানে এটা অন্য মাধ্যম হলো দেখো মাধ্যম মানে জিনিসগুলো বুঝতে হবে করতে হবে মনে করো এটাকে বললাম জল বললাম আর এটাকে তেল বললাম দেখো জল তো আর তেল মিশে না এটা একটা মাধ্যম বলতে পারি এটা একটা মাধ্যম বলতে পারি কারণ দুটো সেপারেট দুটো স্কুলে যখন এটা বল এইভাবে বলে এখানে একটা শূন্যস্থান বায়ু বন্ধন চলে না বায়ু বন্ধন শূন্যস্থান বলতে পারি শূন্যস্থান মানে কি বলতে যেখানে বায়ু থাকে না
তাও ধরে নিচ্ছি শূন্যস্থান, তাহলে শূন্যস্থানকে বললাম 1 নাম্বার মিডিয়াম। যেমন তুমি তেলকে এখানে 1 নাম্বার মিডিয়াম বলতে পারো, জলকে 2 নাম্বার মিডিয়াম বলতে পারো। তাহলে এই শূন্যস্থানকে কয় নাম্বার মিডিয়াম বললাম? 1 নাম্বার মিডিয়াম। যেখানে এসে পড়লো এটা কয় নাম্বার মিডিয়াম? 2 নাম্বার মিডিয়াম। আচ্ছা তুমি আবার বলে চলে গেল, শূন্যস্থানে চলে গেল না, এটাকে তুমি বাংলা ভাষায় বলে দাও, তাহলে আমি ঠিক হয়ে যাবে। কিন্তু আমি কি বলছি দেখো, তবু এটা 1 নাম্বার মিডিয়াম আর এটা কয় নাম্বার মিডিয়াম? 2 নাম্বার মিডিয়াম। তুমি বলে নিয়ে বলো, বলবো আলো বা যখন 1 নাম্বার মিডিয়াম থেকে এসে 2 নাম্বার মিডিয়ামে পড়বে, পড়ার পর আবার কয় নাম্বার মিডিয়ামে ফিরে যাবে? 1 নাম্বার মিডিয়ামে ফিরে যাবে। আচ্ছা এই ভাষাটাকে যদি আমি আর একটু গুছিয়ে ভালোভাবে বলতাম, তুমি যদি আলো রশ্মি 1 নম্বর থেকে এসে অন্য মাধ্যমে এসে পড়ে পড়ার পর আবার ওই প্রথম মাধ্যমে ফিরে যায়, তখন এরকম ঘটনাকে কি বলে বলো? আলোর প্রতিফলন। ওটাই দেখতে পাচ্ছিস, তাহলে 1 নম্বর মাধ্যম থেকে এলো, 2 নম্বর মাধ্যমে পড়ে গেল, পড়ার পর আবার মাধ্যমে চলে গেল, 1 নম্বর মাধ্যমে চলে গেল। আলোর প্রতিফলন কাকে বলবো? দেখো তাহলে আলো 1 মাধ্যম থেকে এক মাধ্যম থেকে এসে যখন দ্বিতীয় মাধ্যমে এসে পড়ে, 1 মাধ্যম থেকে এসে যখন দ্বিতীয় মাধ্যমে এসে পড়ে, পড়ার পর আবার প্রথম মাধ্যমে আলো ফিরে আসে, আলো কিছু অংশ ফিরে আসে। এই ঘটনাকে আলো প্রতিফলন বলা হয়। দেখো এখানে একটু আগে ভাষা লিখেছি কিছু অংশ, বন্ধুরা কিছু অংশ কেন বলা? মনে করো তুমি যখন কিছু খাবার খাও, আচ্ছা খাবার তুমি একটা 50 টাকা দামের এগ রোল কিনে ওই এগ রোলটা খেলে আর খুব সুন্দর টেস্ট, এখানে পেঁয়াজ শসা বিভিন্ন রকম ভ্যারাইটি দেওয়া আছে, তুমি খেলে। আচ্ছা ওই খাবারটা থেকে কিন্তু পুরোটাই পুষ্টি পেয়ে যাও, পুরোটা পুষ্টি পাবো। খাবার থেকে যতটা পুষ্টি দরকার পেট সঙ্গ নেই, বাকিটা তোমার বর্জ্য পদার্থ হিসেবে চলে যায়, বেরিয়ে যায়। তো স্মেল নেই। এখানে যেমন আলোটা এসছে, আচ্ছা আলোটা এসছে কিন্তু ধাক্কা মারছে না। তো ধাক্কা মারলে এই যে আলোর যে কিছুটা পার হয়ে যায়, এই যে অবজেক্টটা দেখছো এটা শোষণ করবে, কি করতে মতো শোষণ, আর কিছুটা অংশ এই মাধ্যমে প্রবেশ করতে যাবে, আর কিছুটা অংশ থেকে শোষণ হয়ে যাবে। যখন আলো সেই 1 মাধ্যম থেকে সেই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করতে যাবে, এই ঘটনাকে বলা হয় প্রতিসরণ। আর যখন কিছুটা শোষণ করে যায় এটাকে বলা হয় শোষণ। তাহলে আলোর 3টে ঘটনা সবসময় একসাথে ঘটতে থাকে। তার মানে এই পৃথিবীতে বা এই ইউনিভার্সে আপাতত এমন কোনো অবজেক্ট নেই, মানে এমন কোনো বস্তু নেই বা এমন কোনো তল নেই যে 100% আলোকে কি করতে পারবে, আবার প্রথম মাধ্যমে ফিরিয়ে নিয়ে যেতে পারবে, এমন কোনো অবজেক্ট নেই। তার মানে এই 3টে ঘটনা একসাথেই ঘটে, আলোর শোষণ হবে, আলোর প্রতিসরণ হবে, আবার আলোর কি হবে, প্রতিফলন হবে। কিন্তু আমরা শোষণ প্রতিফলন যাচ্ছে না, আমরা শুধুমাত্র টিনে আলোচনা করবো প্রতিফলন নিয়ে। আমি আবার প্রতিফলন রাখবো। তাহলে দেখো আলো সোর্স থেকে 1 মাধ্যমে এসে দ্বিতীয় মাধ্যমে এসে পড়লো, পড়ার পর আবার মাধ্যমে ফিরে গেল, 1 নাম্বার মাধ্যমে ফিরে গেল। এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। আশা করছি বন্ধুরা তোমরা আলোর প্রতিফলন সম্বন্ধে পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা আরো নতুন নতুন কিছু টার্ম ডিফাইন করবো। চলো দেখো এবারে একটা সুন্দর ভাষা লিখে দিলে, এটা এলো আর এটা গেল। এলো গেল কেন লিখেছেন স্যার? তবে এর পেছনে কারণ আছে। আচ্ছা যে রশ্মিটা এলো, এই রশ্মিটা এলো আর এই রশ্মিটা গেল, ছবিটা আমি আরেকটা বানাচ্ছি দেখেন। এইভাবে একটা রশ্মি এলো, না এটাকে বলে দিন, এটাকে বলে দিন আলো রশ্মি, আলো রশ্মি। এই রশ্মিটা কোথা থেকে এলো? সোর্স থেকে এলো। সোর্স মানে উৎস বললাম, সোর্স থেকে এলো, কার মধ্যে পড়লো? একটা কলের মধ্যে পড়লো। তো এটা কল আমাদের প্লেনে বললাম, তলের মধ্যে সে পড়লো। দেখো যে রশ্মিটা উৎস থেকে এসে একটা তলের মধ্যে পড়বে, মানে এটা আপাতিত হচ্ছে না। আপাতিত হওয়া মানে একটা জায়গায় পড়ে যাও, তার মানে উৎস থেকে যে রশ্মিটা একটা তলে আপাতিত হচ্ছে, সেই রশ্মিটাকে আমরা আপাতিত রশ্মি।
তার মানে তার মানে যে রশ্মিটা এলো, যেটা এলো এটা কি রশ্মি বলবো? আপাতিত রশ্মি। তার মানে একটা সোর্স থেকে রশ্মি যেটা পড়লো না মানে আপাতিত হলো, এই জন্য এটাকে বলছি আপাতিত রশ্মি। যে রশ্মি এলো সেই রশ্মির নাম কি বলবো? আপাতিত রশ্মি। আপাতিত রশ্মি। এবার দেখেন, এবার এই রশ্মি থেকে চলে গেল, তাহলে এটা চলে গেল, যেটা চলে গেল মানে চলে গেল মানে কি দেবো? মনে করো একটা বলকে তুমি দেওয়ালে মারলে, মানে দেওয়াল তোমার ফিরে এলো, ফিরে আসার যে বাংলা ভালো ভালো সেটা হচ্ছে প্রতিফলিত হওয়া। মানে কেউ প্রতিফলিত হওয়া, এখানে এখানে সে করলো, আবার এখানে ফিরে গেল, মানে আবার চলে এলো, চলে যাওয়ার প্রতিফলিত, মানে এখানে প্রতিফলন হলো, মানে প্রতিফলিত হলো। এই জন্য এটাকে বলি প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। দেখো বন্ধুরা, তোমার নাম কোনো বড় বড় একটা জিনিসটা বুঝে গেলে যে একটা একটা যদি আসে হাতটা এলো মানে আপাতিত আর গেল মানে প্রতিফলিত। এলো রশ্মি কি করবো? আপাতিত রশ্মি। আর গেল রশ্মি কি করবো? প্রতিফলিত রশ্মি। তাহলে আলোর যে প্রতিফলন নয়, দেখো বললো স্যার এখান থেকে আরো কি রশ্মি থাকবে? কোটি কোটি ইনফাইনাইট রশ্মি থাকবে, যেটা ডায়াগ্রাম রশ্মি এখানে ডায়াগ্রাম আসতে আঁকতে অসুবিধা হবে। আমরা আস্তে আস্তে সব ইনভলভ করবো, সব ডিটেলস জানবো। তো হয়তো আমরা এই বুঝে গেলাম একটা আপাতিত রশ্মি আর একটা কি আমরা প্রতিফলিত রশ্মি। দেখো বন্ধুরা, এই যে লাইটটা এখান থেকে এসেছে, সোর্স থেকে এসেছে, এখানে একটা পার্টিকুলার বিন্দুতে কিন্তু এসে পড়বে। তো পার্টিকুলার বিন্দুতে পড়বে কেন না? এই যে বিন্দুতে এসে পড়বে এটাকে বলা হয় আপাত বিন্দু। আপাত বিন্দু। তাহলে এদিকে কি শিখলাম? আপাতিত রশ্মি কোন তলে এসে যে বিন্দুতে পড়বে এটা আপাত রশ্মি এলো, এই বিন্দুতে পড়লো আর এই বিন্দুতে প্রেসার দান করতে হবে, কি কিন্তু আপাত। আপাত রশ্মি যে কোন তলে এসে যে বিন্দুতে পড়বে তাকে কি বলা যায়? আপাত বিন্দু। আর ওই বিন্দু থেকে যে রশ্মি গেল বেরিয়ে গেল সেটাকে কি রশ্মি বললাম? প্রতিফলিত রশ্মি। আমি যদি একটা সিম্পল ডায়াগ্রাম দিয়ে দেখাই, এইভাবে এইভাবে দেখালাম, তো বন্ধুরা বলো এইভাবে এলো আর এইভাবে গেল, এলো মানে আপাতিত রশ্মি, এটা আপাতিত রশ্মি, আর গেল মানে এটা প্রতিফলিত রশ্মি। মানে যে বিন্দুটা গেছি, যে বিন্দুতে পড়বে তাকে কি বলবো? আপাত বিন্দু। আমরা অনেক কিছু শিখে গেলাম। আমরা কি কি শিখে গেলাম? আপাতত রশ্মি শিখে গেলাম, প্রতিফলিত রশ্মি শিখে গেলাম, আপাত বিন্দু শিখে গেলাম। এবার বন্ধুরা আস্তে আস্তে অনেক কিছু শিখবো। তোমাদের যদি আমি দেখো এখানে যে তলটা এগেছে না, এখানে তলটা কি সোজা কিন্তু বাইচান্স যদি বাঁকা এগিয়ে গেল, এবার জিনিসটা ফিল করো কোথা থেকে আসছে কনসেপ্টটা ভালো জিনিসটাকে ফিল করো। আচ্ছা বন্ধুরা বলুন, যদি আমি একটা বলকে এইভাবে ফেলি তাহলে কিভাবে বোঝা যাবে? এইদিকে পড়ে এইদিকে বেরিয়ে যাবে না এরকম দিকে যাবে না এইদিকে যাবে? একটা নির্দিষ্ট অবস্থা পার্টিকুলার ডিরেকশন যাবে। কিন্তু আমরা যে উদাহরণ বলেছি দেখো, এই যে তলটাকে মানে প্লেন তল দিয়ে এভাবে কেউ কোনো জায়গা নেই, কিন্তু এই যে তল যেটা বক্রপথ আছে, এই তল যদি এইভাবে একটা বলকে লক্ষ্য করো কোন দিকে যেত, এই যে কোন দিকে যেত এর একটা পার্টিকুলার জিনিস আছে যে কোন দিকে যাবে। এর জন্য আমাদের পড়তে হবে আলোর প্রতিফলন সূত্র। তো প্রতিফলন সূত্র পড়ার আগে আমরা একটা স্পেশাল কনসেপ্ট পড়বো, সেটা হচ্ছে অভিলম্ব। কি বললাম বন্ধুরা? বলো অভিলম্ব। বিরাট সুন্দর কনসেপ্ট, এটাই মেন কনসেপ্ট আলোর প্রতিফলনের জন্য। যদি অভিলম্ব ঠিকঠাক বুঝতে পারো আর যদি অঙ্কন করতে পারো তাহলে তোমার আলোর প্রতিফলনের ঘটনা বুঝতে কোনো অসুবিধা হবে না, যে ঘটনাকে আরামসে এক্সপ্লেন করতে পারবে। তাহলে প্রতিফলনের ঘটনার জন্য অভিলম্ব খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যখন আমি এই তলটা ঘুরে যাচ্ছি তখন আমি আরামসে বলতে এইভাবে গেল এইভাবে চলে যাবো, বা যখন কেমন আঁকা মাথা নিয়ে নিত সেক্ষেত্রে আমার বলতে গেলে অনেক অসুবিধা হতো। আচ্ছা অনেক যদি অসুবিধা হয় তাহলে ওটাকে আমার সুবিধা করতে হবে, না এই প্রতিফলিত রশ্মিটা আমি ঠিকঠাক ভাবে আঁকতে পারবো না। তার মানে প্রতিফলিত রশ্মিকে আঁকার জন্য আমার কিসের দরকার? বলো অবিলম্বের দরকার। অবিলম্ব কাকে বলতে দেখো, দেখো বন্ধু আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। মনে করো এটা একটা তল, এটা একটা কি বললাম বলো? এটা একটা তল বললাম। দেখো এটা যদি একটা তল হয় তাহলে এটা কি রশ্মি বলো? এটা আপাতিত রশ্মি। আচ্ছা এটা কি রশ্মি? প্রতিফলিত রশ্মি। আর এই যে একটা সরেখা দেখতে পাচ্ছ, তাহলে এই সরেখাটা তলের সাথে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে অবিলম্ব। তাহলে আপাত বিন্দুতে অঙ্কিত লম্ব তলের সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তখন তাকে অবিলম্ব বলবো। তাহলে এটা অবিলম্ব হবে কেমন? এটা অবশ্যই এই বিন্দুতে অবিলম্ব যদি আপাত বিন্দু হয়, কারণ এই যে রশ্মিটা দেখো এই তলের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 90 ডিগ্রি। কারণ এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি করতে এটা অবিলম্ব হবে। তার মানে আমি বলতে কি চাইলাম, তাহলে এটা যদি আমার অবিলম্ব ড্র করতে হয় এটাকে আমি তল বললাম, আর এটা বললাম এটা আপাতত রশ্মি। আর এটা কি বিন্দু?
এটা আপাতত বিন্দু, তাহলে এটা ও ধরলাম, এটাকে পি ধরলাম, তাহলে ওপি কি রশ্মি, বারবার এইখান থেকে যাতে তোমরা একবারে মেমোরাইজ হয়ে যায়, ওপি হলো আপাতত রশ্মি। আচ্ছা পি কি বিন্দু, পি হলো আপাতত বিন্দু, পি কি বিন্দু বললাম আপাতত বিন্দু। আচ্ছা এখানে আরেকটা থাকতে হবে, তাহলে এটাকে বললাম পি কিউ। আচ্ছা পি কিউ কি রশ্মি, পি কিউ কি রশ্মি বলো, প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আর কিউ পি কি বিন্দু আপাতত বিন্দু, তাহলে এই বিন্দুটা অবিলম্বটা আর এই অবিলম্বনে তলের সাথে 90 ডিগ্রি, নট এর সাথে, তার সাথে 90 ডিগ্রি, তলের সাথে 90 ডিগ্রি। তাহলে এখানে পি এর নাম দিলাম পি এন, পি এন কি হলো বলো, অবিলম্ব, পি এন কি হলো অবিলম্ব, কার সাথে লম্ব হবে থাকে, তলের সাথে লম্ব হবে থাকে, তলের সাথে লম্ব ভাবে থাকে। আশা করছি বন্ধুরা কাজটা বুঝতে। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক এন্ড শেয়ার করে দিও। নেক্সট ক্লাসে আমরা আরো আলোর প্রতিফলন সূত্র, বিক্ষিপ্ত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়, দর্পণ কয় প্রকারের হয়, আমরা এর যে ডিটেইলস এর এক্সপ্লেনেশন আছে আমরা চর্চা করার চেষ্টা। আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ। মাইসেলফ পাপ্পু, সেকেন্ড আই লাভ ফিজিক্স।